আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনারা যারা আমাদের গল্প নিয়মিত শোনেন তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আশা করি আমাদের গল্প এবং ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগছে। আজকে আমরা জানব একজন সাধারণ মুচির জীবনের ঘটনা, যেখানে কিনা সে একজন সাধারণ মুচি ছিল এবং সে না জেনে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল এক পরীকে, যে কিনা কোনো সাধারণ পরী ছিল না, যে কিনা এক রাজকন্যা ছিল। এবং পথ ভুল করে সে যখন এই জগতে প্রবেশ করে, এই জগতে চলে আসে, তারপর তার আর ফেরার পথ বন্ধ হয়ে যায়। সে আর যেতে পারছিল না। কিন্তু মুচি সেই ছেলেটা আসলে জানতো না যে সে যাকে বাড়িতে আশ্রয় দিয়েছে সে আসলে কোনো মানুষ নয়, বরঞ্চ সে ভিন্ন জগৎ থেকে আসা এক পরী। এবং তাকে নেওয়ার জন্য যখন জিনের দল পৃথিবীতে আসে, তখন সে জানতে পারে যে তার সঙ্গে আসলে একটা পরী বাস করে এবং ততদিনে সে সেই পরীটাকে ভালোবেসে ফেলেছিল। আজকে আমরা সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্য আরেকটি চ্যানেল দ্য মেগা বক্স প্রাইম সাবস্ক্রাইব করে আসবেন এবং আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করে আপনাদের ভালোবাসা দেখিয়ে দিবেন। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন জিনের দিনা সিজন 6 নিয়ে আসার জন্য। সেটা আসবে ধাপে ধাপে, তবে এইবারের সিজন 6-এ আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, সেগুলো কমপ্লিট করে আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আর বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন আমরা সরাসরি আমাদের আজকের ঘটনায় চলে যাই। আমার নাম সেলিম। আমি গ্রামের একজন সাধারণ মুচি। গ্রামের শেষ মাথার বটগাছের তলায় 3-4টা মুচির দোকানের মধ্যে আমার দোকানটা বেশ পুরাতন, কারণ এটা আমার বাপদাদার পরম্পরার ব্যবসা। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতে পারিনি। আমার পাশের দোকানটাও আমার বড় ভাইয়ের। আমরা মুচির কাজই করি এবং এটা করে আমাদের সংসার চলে। আমাদেরকে সবাই মুচি বলেই চেনে। আমরা বেশ দরিদ্র, ছোটবেলা থেকেই বেশ কষ্ট করে মানুষ হয়েছি এবং এইভাবেই আমাদের হয়তো জীবনটা কেটে যাবে সেটাই ভেবেছিলাম। যেদিনকে আমার সঙ্গে মূলত ঘটনাটা ঘটা শুরু করে, ঘটেছিল, সেদিন ছিল এক ঝড় বৃষ্টির রাত এবং সত্যি কথা আমি ভাবতেও পারিনি যে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে। সেদিনকে আমি দোকানে ছিলাম এবং হাটবার ছিল। আমাদের ওইখানে আবার হাট বসতো এবং হাটের দিন অনেক মানুষজন হতো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে হাট করতে আসতো। ঘটনাটা আজকে থেকে অনেক বছর আগের, 2004 কি 5 সালের। তখন আমি যুবক, 18-19 বছর বয়স তখন আমার। এবং আমি আমার আব্বার ওই দোকানে মুচির কাজ করতাম। আমার আব্বা ওই দোকানটা আমাকে দিয়ে গিয়েছিল মারা যাওয়ার আগে। মারা যাওয়ার পর থেকে আমার মায়ের সংসার আমিই চালাই, আর আমার বড় ভাইরা বিয়ে শাদী করে আলাদা হয়ে গিয়েছিল। টুকটাক দিত, তবে ম্যাক্সিমাম কাজ আমারই করা লাগতো। আমি, আমার মা এবং আমার ছোট বোন, আমরা আমাদের সেই পুরাতন বাড়িতে আব্বা যে ঘরে থাকতো সেই ঘরে থাকতাম। সেদিনকে ছিল ঝড় বৃষ্টির এক রাত। ওই রাত্রেবেলা আমি দোকান বন্ধ করে আর বাড়ির দিকে যেতে পারিনি। ঝড় বৃষ্টি তার আগেই উঠে আসে। অনেকক্ষণ বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ার পরে আমি আসলে ওইখান থেকে যেতে পারছিলাম না। হাটে যারা এসেছিল তারাও এক প্রকার ওইখান থেকে যারা গিয়েছিল তারা চলে গিয়েছে। বৃষ্টি থামানো অবধি কেউ যেতে পারছিল না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। দোকানটা কোনো মতো বন্ধ করে আমি আমার পাশের একটা দোকানে আশ্রয় নিই এবং সেখানে প্রায় রাত 11টা পর্যন্ত ছিলাম। ওই সময় রাত 11টা মানে অনেক রাত। আর মূল সমস্যা ছিল আমাদের বাড়ি ছিল নদীর ওই পারে। নদী পার হয়ে তারপর ওই পারে যাওয়া লাগতো। কোনো ব্রিজ ছিল না, খেয়া পার হয়ে যাওয়া লাগতো। এত রাত্রেবেলা খেয়া পাওয়া যাবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। আমার বড় ভাই যে আমার পাশে বসতো, ও সন্ধ্যার দিকেই দোকান টোকান বন্ধ করে চলে যায়। ওর এমনিতে আলগা ইনকাম আছে, সেহেতু ও ওইগুলো করেই সংসার চালাতে পারে। তবে আমার আর কি, বাড়িতে তো বউ নাই, বাচ্চাও নাই, বাড়িতে গিয়ে কি বা করবো, সেই চিন্তা করে আমি বেশিরভাগ সময় রাত্রে করে বাড়িতে ফিরতাম। আর আজকে মায়ের জন্য ওষুধ এবং বাজার করে নিয়ে যেতে হবে, কিন্তু আজকের যে পরিস্থিতি, বাড়িতে পৌঁছাতে পারবো কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। ওষুধের দোকানে গিয়ে দেখলাম ততক্ষণে দোকান বন্ধ হয়ে গিয়েছে। আমি মন খারাপ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাজারের পাশেই খেয়াঘাট। খেয়া আজকে পাওয়া যাবে কিনা জানি না, তবে কিছু দূর হাঁটার পরে দেখলাম বাজারে খেয়া আছে এবং বেশিরভাগ মানুষ তো বাজার থেকে এখন পর্যন্ত যায়নি, সেই জন্য নৌকাটা তখন পর্যন্তও ছিল। আমি খেয়াতে উঠে পড়লাম, তারপর ওই প্রান্তে আমাকে নামিয়ে দিল। যারা যারা এসেছিল আমাদের সঙ্গে তারা তাদের সঙ্গে যেতে শুরু করলো। তবে আমার গ্রামের কেউ নেই, আমি একাই। রাত তখন 11:30টার কাছাকাছি হবে। আমার হাতে
আমার টুকটাক ব্যাগ আর কি, যে ব্যাগগুলো নিয়ে আমি প্রতিদিন বাসায় যাই আর কি। তো এটা নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, আর তখন রাত প্রায় 12টার বেশি বেজে গেছে। এত রাত্রেবেলা সাধারণত বাড়িতে খুব কম ফেরা হয়, ঝড় বৃষ্টি না হলে সেই কোন 9টা 8টা 9টার ভিতর বাড়ি চলে যেতাম, কিন্তু ঝড় বৃষ্টির কারণেই দেরি হয়েছে। তারপর আমি যাত্রা শুরু করলাম। আমি যখন জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিলাম, জঙ্গল বলতে ভিটা আর কি, ওই সময়টাতে বড় বড় ভিটা ছিল এবং ওইটাকে জঙ্গলই বলতো এক প্রকার। জঙ্গলের মাঝখানে মানে ভিটার মাঝখান দিয়ে রাস্তা থাকতো, ওই রাস্তা দিয়ে গেলে শর্টকাট হইতো। তো আমি আমাদের যে মাস্টারের পুকুর আছে, পুকুরের পার ঘেঁষে এবং মাস্টারের বাগান পার হয়ে আমাদের বাড়িটা পড়ে। তো ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, আর রাস্তা ঘুরে গেলে মসজিদের সামনে ওই জিয়ার দোকানের সামনে দিয়ে যেতে গেলে মেন রাস্তা দিয়ে একটু দেরি হবে। তো যেহেতু বেশি রাত হয়ে গেছে আর আমার বাড়িটা পেছন সাইডেও ছিল, আমরা এদিক দিয়ে আসলে এই পাশ দিয়ে ঢুকি আর কি। তো সেই চিন্তা করে ওদিক দিয়ে ঢুকলাম আর কি। তো পুকুরটা পার হওয়ার পরে বিশাল এক মেহগুনি গাছের বাগান আর কি, বড় বড় মেহগুনি গাছ আছে, চারিদিকে সমস্ত গাছ দিয়ে ঘেরা। এর কিছুটা সামনে হচ্ছে বড় বড় দুটো বাঁশ ঝাড় আছে। তো আমি যখন মেহগুনি গাছের বাগান দিয়ে যাচ্ছিলাম, ওই মুহূর্তে হঠাৎ করেই মানে আমি খেয়াল করি না এদিকে, আচমকা আমার চোখ চলে গেল। আমি দেখলাম বাঁশ ঝাড়ের কোনায় ওই মেহগুনি গাছের আড়ালে কোন একটা জিনিস জল জল করতেছে, মানে একটা চকচকে আলো আর কি। ওইটা একবারই জ্বলে উঠছে আর কি, জ্বলে আবার নিভে গেছে। আশ্চর্য হয়ে গেলাম, একদম সাদা ধপধপে আলো, পুরো ওই অঞ্চলটা আলোকিত হয়ে গেছিল। তো আমি এটা দেখে প্রথমে মনে করছি যে হয়তো চোখের ভুল। তো তারপর আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম, ওইটা আমি খেয়াল করি না আর কি। সামনে এগিয়ে যাওয়ার পরে তারপর আবার যখন আমার পেছন থেকে আমি আলোটা দেখছি, এবং এত পরিমাণ তীব্র আলো হয়েছে যে আমি ওইটা চোখে দেখি নাই, কিন্তু আমি যে পিঠের দিকে যে আলোটা হয়েছে, আমি সামনে পর্যন্ত আলো চলে আসছে, সেই আলোটা আমি দেখছি। এবং পুরো ওই জঙ্গল পুরো আলোকিত হয়ে গেছে এরকম অবস্থা। এবং এই আলোটা ছিল আগের থেকে খুব তীব্র আলো। তো এত পরিমাণ তীব্র আলো কিসের আমি বুঝতে পারলাম না। আমি পেছন দিকে তাকায় আছি, কিছু বুঝতে পারতেছি না। জঙ্গলের পেছন দিয়ে ওই গাছ ঝাড়ার গোড়া দিয়ে কি এসে এতই আসতেছে। তো এই অবস্থায় আমি সঙ্গে সঙ্গে আবার ওইখানে তাকায় থাকি, এরকম দেখি কিসের আলো বা কি জিনিসটা। তো হঠাৎ করে দেখি আবার ঠিক ওই আগের মতোই এত পরিমাণ আলো যে আমি চোখ মেলে তাকাইতে পারতেছিলাম না, আলোটা জ্বলে আবার নিভে যাচ্ছিল। তো আমার হাতে টর্চ লাইট ছিল, আমি আগায় গেলাম একটু সামনে। এদিকে আমার তেমন ভয় লাগে না, ছোটবেলা থেকে এদিকে বড় হয়েছি, এদিকে কোনো কিছু নাইটা আমি জানি, অনেক রাত্রের বেলা এদিক দিয়ে আসছি। তো এদিক দিয়ে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই, ভূত প্রেত বা যেতে কিছু নাই আমি জানি। তো আমি বাঁশ বাগানের দিকে আগায় গেলাম। আমি গতকালকে এই ঝাড় থেকে একটা বাঁশ কেটে নিয়ে গেছি, এটা আমার চাচাদের ঝাড় আর কি। তো আমি যখন সেখানে গেলাম, যাওয়ার পর তখন আবার ওই আলোটা এত পরিমাণ তীব্র হয়ে জ্বলে উঠলো। আমি মনে করছি হয়তো কোনো দামি বস্তু বা কিছু একটা এরকম জ্বলতেছে, কিসের এত আলো। তো আলোটা নিভে গেল, আমি তখন চোখ মেলতে পারতেছিলাম না। তো নিভে যাওয়ার কিছুক্ষণ পর আমি যখন এখানে আগায় গেলাম, লাইটটা মারতেই আমার চোখ সত্যি কপাল উঠে গেল। আমি সত্যি এরকম জিনিস এর আগে কখনো দেখি নাই। একটা মেয়ে গাছের গোড়ায় অচেতন হয়ে পড়ে আছে আর কি, এবং তার শরীরের মধ্যে সাদা ধবধবে জামা পরা, প্রায় আমার সমান লম্বা হবে, আমি প্রায় 5 ফুট 11 ইঞ্চি লম্বা, সে আমার মতো লম্বা হবে প্রায় 5 ফুট 8 ইঞ্চি তো হবেই, এরকম লম্বা এবং বেশ সুন্দরী, এত সুন্দরী, এবং তার চেহারার স্কিন এত পরিমাণ সুন্দর আর কি। এরকম মেয়ে দেখে আমি কখনো দেখি নাই, এত সুন্দর করে সাজছে, তার পুরো শরীরে গহনা কাটি দিয়ে সাজানো গোছানো। তো ওইটা যখন আমি দেখতে পেলাম, আমার সত্যি নিজের মধ্যে কেমন কেমন যেন লাগতেছিল, মানে একটা অন্যরকম এটা কে এখানে এরকম পড়ে আছে কিসের জন্য। তো আমি খুব সাহস করে সামনের দিকে আগায় গেলাম, দেখলাম সোনালী রঙের চুল, তারপরে খুব সুন্দর করে জামাটা পরা, খুব দামি জামা, এবং এটা শরীর থেকে একটা পারফিউমের ঘ্রাণ আসতেছে, খুবই দামি একটা পারফিউমের ঘ্রাণ মনে হয়। তো আমি ভাবলাম হয়তো কোনো বড় লোকের মেয়ে, এদিক দিয়ে যাওয়ার সময় হয়তো হারাই গেছে বা ঝড়ের কবলে পড়ে, মানে শরীরে পানি কাদা ময়লা লেগে আছে আর কি। তো আমি তখন তার চোখে মুখে পানি ছেটে দিতে লাগলাম। তো সে আসলে উঠতেছিল না তখন, তবে তার হাতটা ধরলাম পালস আছে কিনা দেখার জন্য। তো পালসটা আমি পাচ্ছিলাম না, হাতের রগে পালস পাওয়া যাচ্ছিল না। তো আমি তখন দেখলাম যে বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তাহলে তো উদ্ধার করতে হবে, না বেঁচে থাকলে কেন ফেলা রেখে যাবো। তো এই মুহূর্তে আমি তখন তার বুকের যে বাঁ পাশ আছে, সে বাঁ পাশে রাখলাম, কান রাখলাম। তো হার্টবিটের শব্দ আসতেছিল না, কিন্তু একটু হালকা বিটের শব্দ ছিল, মানে বুকের বাঁ পাশে যেরকম রাখলে জোরে জোরে বিট করার শব্দ আসে, কোনো বিটের শব্দ আসতেছিল না। তো আমার কানটা যখন হালকা একটু ডান দিকে সরে, সম্পূর্ণরূপে ডান দিকে তার হার্টটা বিট করতেছিল। তো আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনছি বা এরকম কোনো কিছু, এখন পর্যন্ত বেঁচে আছে, কোনো সমস্যা নেই, নিঃশ্বাসও পড়তেছে ওই অবস্থায়। তো তারপর আমি তাকে বললাম যে এই যে, সে কোনো কথা বলতেছিল না, হালকা একটু চোখ খুলছে, চোখ খুলে আমার দিকে তাকাইছে। খোদার কসম ভাই, এরকম চোখ এর আগে আমি কখনো দেখি নাই, একদম সম্পূর্ণ গাঢ় রঙের, একটু
ধূসর রঙের চোখ এবং তার মধ্যে বিভিন্ন রঙের মিশ্রণ আছে এবং এরকম অদ্ভুত রকমের চোখ এর আগে আমি সত্যি কারো কোনো দিন দেখি নাই। এরকম যে চোখ হইতে পারে তা আমার বিশ্বাস ছিল না। মেয়েটা তখন আমার দিকে তাকায়, সে আবার অচেতন হয়ে পড়লো এবং কিছু একটা ইশারা দিয়ে বোঝাইতে চাইলো। তারপর আমি সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মাকে বললাম, মা কোথায়? মা ঘর থেকে বের হয়ে আসলো, বললো এত দেরি করলি কেন? আমি তো ভাবছি যে ঝড় বৃষ্টিতে তোর কি হয়েছে না হয়েছে, আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম। আমি বললাম, মা চিন্তা করার কোনো কারণ নেই। তো মা আমার কোলের মধ্যে ওই মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে চমকে গেল। চমকে গিয়ে বললো, কি রে, এই মেয়েটাকে কোত্থেকে পাইলি, কোত্থেকে নিয়ে আসছিস? তো আমি তখন বললাম, মা ওই ভিটার মধ্যে অজ্ঞান অবস্থায় পড়েছিল, সমস্ত ঝড়ের কবলে পড়ছিল, দেখো না শরীরে কি অবস্থা, ক্ষতও আছে। তো মা হচ্ছে কি আমাদের ঘরের ভিতরে যে চকি ছিল সে চকির উপর নিয়ে শোয়াইলো। শোয়ানোর পর তার হাত মুখ পরিষ্কার করে দিল পানি দিয়ে। শরীরটা একদম পুরো ঠান্ডা হয়েছিল, একটু গরম পানি দিয়ে ইয়ে করলো। মা আমাকে বললো যে পা একটু ডলে দেয় আর কি। তো এর আগে আমি কোনোদিন কোনো মেয়ের হাত পা ধরিনি, কিন্তু এই মেয়ের হাত পা এত পরিমাণ নরম ছিল, আমি কি বলবো বুঝে উঠতে পারতেছিলাম না, আমার লজ্জা লাগতেছিল খুব। তবে তখন তার পাটা ডলে দিতে লাগলাম। তো কিছুক্ষণ বাদে মেয়েটার জ্ঞান ফিরল আর কি, চোখ খুললো। চোখ খোলার পর আমার আম্মা জিজ্ঞেস করতেছে যে, তুমি কে মা, তোমার বাসা কোথায়, আর তুমি কোত্থেকে আসছো, তোমার বাবার নাম কি? তো এরকম কথাবার্তা জিজ্ঞেস করতেছিল। তো আমি বললাম, আম্মা থাক, ওর একটু সুস্থ হইতে দাও, ও সব কিছু বলবে তখন। এখন আপাতত ও অসুস্থ, খুবই অসুস্থ, ওর শরীর খারাপ লাগতেছে, মনে হয় কথা বলতে পারতেছে না। তা আম্মা তখন তাকে উঠায় একটু গরম ভাতের মার ছিল, ওই সময় ভাত রাঁধছে, আমি আসছি পরে, গরম ভাতের মার লবণ দিয়ে খাওয়াই দিল আর কি। তো খাওয়ার পর ও একটু কেমন কেমন করতেছিল, তবে খাইছে, খেয়ে তখন শুয়ে পড়লো আর কি, ওইখানে শুয়ে পড়লো। তো আমাদের ঘরে খাটই হচ্ছে মোট দুইটা, এক খাটে আমার আম্মা আর আমার ছোটো বোন ঘুমায়, আর এক খাটে আমি ঘুমাই। তো আম্মা ছোটো বোনকে ওই আমার খাটে শুইতে দিয়ে আমি বারান্দায় এসে একটা পাটি পিছায় সেখানে শুয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা ফজরের খানিকক্ষণ আগে, সকাল তখনও হয় নাই, ফজরের খানিকক্ষণ আগে আমি খেয়াল করলাম যে আমার পাশে একটা কালো ছায়া শুয়ে আছে এবং আমাকে ধরে শুয়ে আছে। কালো ছায়াটা কি বা কেন আমি জানি না, আমি স্বপ্নে দেখছি নাকি অন্য কিছু দেখছি আমি বলতে পারবো না, তবে একটা কালো ছায়া আমাকে জড়ায় ধরে শুয়ে আছে। আমি যখন ঘুম থেকে উঠি পুরোপুরিভাবে টের পাই যে আমাকে কেউ জড়ায় ধরে শুয়ে আছে এবং একটা কালো ছায়ার মতো। আমি যখন উঠে চিৎকার করতে যাই, আমার মুখটা কেউ চেপে ধরে এবং তারপর ওই ছায়াটা আস্তে আস্তে করে ধোয়ার মতো হয়ে গায়েব হয়ে যায়। তো আমি যখন ওঠার পরে আমার মা বলে, কি হয়েছে, চিৎকার দিলি কেন? আমি বললাম যে, মা কেউ এখানে শুয়েছিল আমার সাথে। তো বললো, মাথা খারাপ হয়েছে, শুয়েছিল, যা উঠা নামাজ পড়ে নে, নামাজ পড়ে তারপরে সে ঘুমাইছে। তো আমি উঠলাম, উঠে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসলাম, কারণ হচ্ছে ওই মেয়েটা যে আছে ভয় পাইছে কিনা, আসলে ভয় পাইছে কিনা, তাকে পানি পড়া খাওয়াইলাম। খাওয়ানোর পর সে চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না। তো আম্মা জিজ্ঞেস করতেছে, তুমি কে মা, কোত্থেকে আসছো? সে চুপচাপ বসে থাকে। তো হঠাৎ করে একটা কথা বললো, কথাটা ছিল এমন যে, আমি কোথায়, আমি আমার বাড়ি চিনতেছি না, আমার বাড়ির রাস্তা আমি ভুলে গেছি, আমি আসলে কে, কোথায় আমি, মানে সে এমন অবস্থা যে সে নিজেরই ভুলে গেছে, এরকম একটা অবস্থা। তো আমি তখন বললাম যে, আপনি একটু সুস্থ হন, তারপর আপনার বাড়ির ঠিকানা মনে পড়লে আপনি সেখানে যান, আপনি এখন অসুস্থ, আপনার বাড়ি পর্যন্ত আপনি যেতে পারবেন না। তো বললো কিছু, আমি যেতে পারবো, আমার বাড়ি অমুক জায়গায়, আমি রাস্তা চিনি, আমি যেতে পারবো। তো আম্মা বললো, না মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখান থেকে যেতে পারবে না, তুমি থাকো এখানে, বিশ্রাম করো, সুস্থ হলে তখন আমি তোমাকে নিজে তোমার বাড়িতে দিয়ে আসবো, ঠিক আছে? তো মেয়েটা তখন আর কোনো কথা বললো না, চুপচাপ সেই রাত থেকে আমাদের কথা শুনতেছিল। তো এখন দুপুরের আগে সে খানিকটা কথা বললো ঘুম থেকে উঠে, দুপুরের পরই ঘুম থেকে উঠছে, তাকে আর কেউ জাগায়ও নাই, ডিস্টার্বও করে নাই। ঘুম থেকে উঠে আম্মা তার জন্য মুরগি জবাই দিছে, তারপর পিঠা বানাইছে, মেহমান আসছে বাড়িতে, কত বড়লোক ঘরের মেয়ে, শরীরে পুরো দামি গহনা স্বর্ণ এগুলো দিয়ে ভরা। তো সব মিলে আম্মা মূলত ভাবছে যে মেয়েটা হয়তো অনেক বড়লোক ঘরের মেয়ে, ভাবার কি আছে, তার জামা কাপড় সমস্ত কিছু দেখলেই বোঝা যায়, তার জন্য সমস্ত কিছু করছে। তো মেয়েটা তখন দুপুরের পর খাইতে বসছে আমাদের সঙ্গে। তো আম্মা হচ্ছে গিয়ে তাকে সব উঠায় দিচ্ছিল এবং সে খেয়ে খুব তৃপ্তি পাচ্ছিল, বলছিল খুব সুন্দর খাবার। তো ওই অবস্থায় হঠাৎ করে মেয়েটার হচ্ছে গিয়ে নাকে তেলে উঠে আর কি। তো সে কাশতেছিল, তো আমরা সকলে উদ্বেগ হয়ে যাই তার জন্য, তাকে পানি খাওয়াতে লাগি, তাকে এটা ওটা দিতে লাগি। তো সে তখন বলে কি যে, কান্না করে ফেলে, বলে যে এরকমটা আমার জন্য কেউ কোনোদিন করে নাই, সত্যি আপনাকে অনেক ধন্যবাদ মা। আমি আমার মাকে মা বলি, সেও আমার মাকে মা বলে। আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে, কেন আপনার মা নেই? তো সে বললো কি যে, না আমার মা নেই। তাই বললাম, আপনার নাম কি? মেয়েটা উত্তর দিল, আমার নাম মেহেক। ও উপরের দিকে দেখালো যে ওদিকে ওদের বাড়ি। তাই আমি ভাবলাম হয়তো এদিকে ওদের বাড়ি, মানে দক্ষিণ দিকে। তো অতটা আমি চিন্তা করিনি যে কোন দিকে কার বাড়ি বা কি। তো মেহেক ওই দিনকে খুব ইমোশনাল হয়ে পড়েছিল এবং ও থাকতে লাগলো আমাদের বাড়িতে, এবং
2-3 দিনের মধ্যে ও খানিকটা সুস্থ হয়ে উঠলো। শরীরে কিছু জায়গায় ক্ষত ছিল, আমার ছোট বোনের যে জামা ছিল ওই জামা কাপড়গুলো ওর গায়ে লাগতো না, তবু ও প্রথম একদিন পরছে। এরপরের দিন আমি ওকে নতুন জামা কিনে এনে দিছি ওর মাপের, 3 পিস কিনে এনে দিছি ওর মাপের, তারপর বানাইছে আন্টিরে দিয়ে, দর্জি আন্টিরে দিয়ে। বানানোর পর ও আসলে আমার বোনের সাথে খুব মিলেমিশে গেছিল, আমার বোনের সঙ্গে থাকতো, ওর সঙ্গে গল্প করতো, ওর সঙ্গে আড্ডা দিত। আর আমি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলে প্রত্যেক দিন ওর জন্য বিভিন্ন খাবার নিয়ে আসতাম আর কি। আমি যখন দোকান করে বাড়িতে ফিরতাম, ফেরার পথে ওর জন্য খাবার নিয়ে আসতাম, কোনোদিন ঝালমুড়ি নিয়ে আসতাম, কোনোদিন মিষ্টি নিয়ে আসতাম। ও মিষ্টি জিনিসটা খুব বেশি পছন্দ করতো ওই টাইমে। তো এত পরিমাণ মিষ্টি খাইতে পারতো। একদিন আমি বাসা থেকে বের হব বিকেলবেলা, ততদিনে বেশ কয়েকদিন এসেছে, 6-7 দিন পার হয়ে গেছে। তো আমাকে বলতেছে যে আপনি যেখানে যান আমাকে সেখানে নিয়ে যাবেন, আমি যেতে চাই। আমি বললাম কোথায় যাবা তুমি? তো তাদের আমি তো তুমি করে বলি। সে বলে যে আসলে কয়েকদিন এসেছি তো, ভালো লাগছে না এখানে থাকতে, আমি আপনার সঙ্গে যেতে চাই, আপনি যেখানে যান আমি সেখানে যাব। আর বিশেষ করে রাত্রেবেলা যাব, দিনের বেলা যাব না, অনেক মানুষ থাকবে তাই না, মানুষের মধ্যে যেতে আমার ভালো লাগে না। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যদি যেতে চান, এখন তো বাজারে অনেক ভিড় থাকবে, আর তাছাড়া আজকে হাটের দিন, আমি 8টা সাড়ে 8টার দিকে আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? তারপর রাত্রেবেলা আবার চলে আসবো, কারণ খেয়া পাওয়া যায় না। তো ও তখন বললো যে আচ্ছা ঠিক আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে মেহেক, আমি আসি, কিছু কি খাবা তুমি? তো সে কোনো কথা বললো না, সে খুব সুইট করে আমাদের সঙ্গে মিশতো, আমাদের সঙ্গে গল্প করতো, কথাবার্তা বলতো, সমস্ত কিছু করতো। তো ওদিনকে এসে রাত্রেবেলা ওই সময় বাসায় এসে আমি মেহেককে সঙ্গে করে বাহিরে বের হই। তো তখন আমাকে বলে যে না আমি বাজারে যাব না, আমি এদিকটাই হাঁটি, আমার নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে। তাই বলে ও খালপাড়ের রাস্তায় আমাকে নিয়ে যেতে লাগলো। খালপাড়ের রাস্তাটা হচ্ছে ওই কোনাটা ছিল। তো খালপাড়ের রাস্তায় যাওয়ার পরে আমি, খালপাড়ে একটা মাচা ছিল, ওইখানে মাঝে মধ্যে গিয়ে বসতাম। আমাদের যখন পাট জাগ দিই আমরা খালপাড়ে, তখন এখানে গিয়ে বসি। তো ওই সময়টাতে হচ্ছে বৈশাখ মাসের একটু কিছুক্ষণ পর ছিল, পানি তো সবেমাত্র হচ্ছে খালে। তো এখানে আমরা গিয়ে বসলাম, জ্যোৎস্না রাত ছিল, তখন প্রায় 9টা বাজে। তো বাজারে যাবে না, আমি কিন্তু আসার সময় ওর জন্য, ও যে মিষ্টি পছন্দ করে, বিশেষ করে রসগোল্লা পছন্দ করে, তো আমি ওর জন্য রসগোল্লা নিয়ে আসছিলাম, এবং ওকে ওটা দেখাই নেই, যে ওকে আমি ঘুরতে নিয়ে গিয়ে তারপর দেখাবো। তো এই অবস্থায় তখন ও যখন মাচার উপর গিয়ে বসলো, আমি তখন ওকে ওই রসগোল্লার যে ইয়েটা আছে, বাটিটা আছে, ওকে দিলাম আর কি। দেওয়ার পর ও দেখে খুব খুশি হয়ে গেল, এত পরিমাণ খুশি এবং আনন্দিত যে কেউ হতে পারে সামান্য একটা জিনিস পেয়ে, তা আমার ধারণার বাইরে ছিল। তো আমি তখন ওকে বললাম যে সত্যি তোমার খুব পছন্দ হয়েছে? ও বললো হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। এবং আমি যে কি বলবো বলে বোঝাতে পারতেছিলাম না। তারপর ওর জন্য চুড়ি কিনছিলাম, ফিতা কিনছিলাম চুলের। তো আমাকে বললো যে ফিতা কীভাবে বাঁধে। তো ওই জ্যোৎস্না রাতে ওইখানে বসে ওর মাথায় আমি ফিতা বেঁধে দিতে লাগলাম। তো সাধারণত কোনো প্রাণী আমাদের সঙ্গে থাকলে আমাদের তাদের প্রতি কিন্তু অনেকটা মায়া হয়ে যায়। সেখানে ও একটা এত সুন্দরী একটা মেয়ে, তার প্রতি মায়া আমার কেন হবে না? দিন দিন ওর প্রতি মায়ায় পড়ে যেতে লাগলাম। সেদিনকে রাত্রে অনেকক্ষণ ওইখানে বসে গল্প গুজব করতে লাগলাম, ওর সঙ্গে আমি থাকতে লাগলাম, ওর সঙ্গে গল্প করতাম, ও যা চাইতো তা এনে দিতাম। এবং আমাদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং সৃষ্টি হয়ে গিয়েছিল, বিশেষ করে আমাদের পরিবারের সঙ্গে। এবং আমাদের পরিবারের অন্য কেউ এসে মিশতো না আর কি, আসতো না। তো সেদিনকে বিকেলবেলা আমার বোন বলতেছিল যে আমি এবং মেহেক আপা বসেছিলাম বারান্দায়। তো ওই সময় আমাদের হুজুর আন্টি আসছিল। তো হুজুর আন্টিকে দেখে মেহেক খুব রিয়াক্ট করে আর কি, এবং খুব রেগে যায়, এবং ওর কণ্ঠস্বরও তখন চেঞ্জ হয়ে যায়, এবং বলে যে তুই এখান থেকে চলে যা, তুই এখানে কেন আসছিস? তো আমি তো বলছি যে আমার কাজিন, খালাতো বোন হয়, আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। তো হুজুর আন্টি ওকে দেখে বলছে যে তোদের বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে, তা না হলে ওর সঙ্গে ওরকম করবে কিসের জন্য, ওর ঘাড়ে কি কিছু আছে? তো আমার বোন তখন বলছে যে না, ঘাড়ে কি থাকবে। তো ওর আচরণটা ওরকমই ছিল আর কি। তো ওদিনকে প্রথমবারের মতো আমরা হচ্ছে টের পাই, বা হুজুর আন্টির আচরণ আমরা একটু একটু কোনো কিছু মনে করি নাই। তারপরে ও যে হুজুর আন্টির সঙ্গে এরকম কেন করছে তা আমরা জানি না। তো ওদিনকে রাত্রেবেলা আমাকে বলতেছিল আমার বোন। তো আমি মেহেককে জিজ্ঞেস করলাম, মেহেক তুমি এরকম রিয়াক্ট করলা কিসের জন্য? তখন মেহেক আমাকে একটু রাগান্বিত স্বরে বলল যে ও আমার ক্ষতি করতে এসেছিল, এই জন্য ওকে আমি বকাঝকা করে তাড়িয়ে দিয়েছি, ও সত্যি আমার ক্ষতি করতো। তো এই কথা বলতে আমি বললাম কিছু ক্ষতি করতো মানে কিভাবে কি ক্ষতি করতো? তো সে আমাকে বললো যে ও সত্যি এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল, এবং তোমার পরিবারকে ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল, যার কারণে আমি তাড়িয়ে দিয়েছি। আমি বললাম তুমি কিভাবে বুঝলে? মেহেক বলল আমি বুঝি, আমি সব কিছুই বুঝতে পারি, কোন মানুষের মনে কি আছে সেটা আমি বুঝতে পারি। তোমার চাচারা তোমার ভালো চায় না, তোমার চাচারা তোমার জমি নিয়ে ঠকানোর চেষ্টা করছে, বা সেটা নিয়ে তোমাকে ঠকাবে, এটা তুমি ধরে রেখো। তো বললাম সেটা তো অনেক আগে থেকেই করে আসছে, সেটা নতুন কি? তো তখন ও আমাকে বলল যে কি কি হবে সেটা আমি এখন থেকেই বলে দিচ্ছি। তোমার অমুক চাচা তোমার কাছে এসে কালকে এই কথা বলবে, এবং দেখো তুমি এই কথা মিলাই নিও,
এবং তুমি না বলবা যে না আমি এতে রাজি না এবং আমি আমার মতো করে করতে চাই। তো এই কথা সে বলার পরে আমি তখন বললাম যে আরে না, এরকম করবে না আমার চাচার উপর বিশ্বাস আছে। তারপর ও প্রায় সব কথা বলে দেয়, আগে আগে যা বলে সেটাই সত্য হয়। এবং সত্যি কথা বলতে ওর আচার আচরণ কথাবার্তা আমি আসলে প্রথম দিকে কিছু বুঝতে পারতাম না, অদ্ভুত আচরণ করতো। তো এরকম করে দিন কাটতে লাগলো। তো ওই যে পরের দিন যে ভবিষ্যৎবাণী আমাকে করলো যে এরকম একটা বলবে, ঠিক ওই সময় চাচা এসে আমাকে এই কথাগুলো বললো। আমি বললাম মেহেক কিভাবে হইলো? ও বললো অনেক জিনিস আমি আগে থেকেই টের পাই এবং কেন যেন মনে হয় যে এটাই ঘটবে। তো ওর কিছু কিছু বিষয় অলৌকিক ছিল। ও আসার পর থেকে আমার যে মুচির দোকান ছিল যেখানে আমি কাজ করতাম, ওই মুচির দোকানে আগে থেকে বেশি কাস্টমার আসা শুরু করলো। আগে যেমন কাস্টমার আসতো 1 জন 2 জন 5 জন এরকম করে, তো এমন অবস্থা হলো যে আমি জুতা সরাইতেই পারতাম না, জুতা আমি করতে পারতাম না। তো এই অবস্থায় ও আমাকে কখনো জিজ্ঞেস করেনি যে আমি কিসের কাজ করি, কোন দোকানে কাজ করি, এরকম কখনো কিছু জিজ্ঞেস করে নাই। তো একদিন আমাকে বলতেছে যে তোমার দোকানে কি ভালো কাস্টমার আসে এখন কি আগের থেকে ভালো ইনকাম হয় তোমার জুতার দোকানে কি সেলাই করতে আসে মানুষজন? এটা শুনে আমি সম্পূর্ণ অবাক, কারণ ওকে আমি কখনোই বলি নাই যে আমার জুতার দোকান আছে বা আমি জুতা সেলাই করি আর কি, মানে মুচি আর কি আমি। তো ও এটা জানলো কিভাবে? আমি আমার ছোট বোনের কাছেও জিজ্ঞেস করছি, মায়ের কাছেও জিজ্ঞেস করছি, তোমরা কি বলছো যে আমি কি করি? তো আমার মা বলছে না, আমরা তো কেউ কিছু বলি নাই, হয়তো কার কাছ থেকে শুনছে, আর আমাদের বাড়ি থেকে কেউ আসেও না। তো আমি তখন মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি জানলা কিভাবে? ও বললো আমি জানি, আমি অনেক কিছুই জানি। তারপর মেহেক বলতেছে যে তোমাদের যদি অসুবিধা হয় আমি চলে যাব। আমি বললাম না না, অসুবিধা কিসের, তুমি এসেছো বরঞ্চ সেটার জন্য আমাদের খুব ভালো লাগছে। তুমি জানো না যে আমাদের বাড়িতে এরকম আনন্দ আমেজ লাস্ট কবে হয়েছিল? সত্যি কথা বলতে আমার কাছে খুব খুব ভালো লাগছে তোমার সঙ্গ, এবং তুমি থাকো আমাদের সঙ্গে। আর যদি তুমি মনে করো যে তুমি থাকবে না, তাহলে তুমি বলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো তোমাদের বাড়িতে। তুমি তো এখন সুস্থ, তাই না? আমি তোমাকে চলে যাওয়ার জন্য অবশ্যই বলবো না, তুমি থাকো, কিন্তু তোমার মর্জি যদি হয় চলে যেতে, আমি তোমাকে খুব বেশি জোরও করবো না। তো তখন বললো তোমাদের পরিবারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার পরিবার এরকম না, আমার পরিবারে আমাকে কেউ স্নেহ করে না, কেউ যত্ন করে না। আমার মা নেই, আমার মা অনেক বছর আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে, মারা গিয়েছে সেই ছোটবেলায়। তারপর থেকে আমি একা একা বড় হয়েছি। আমার বাবা সবসময় রাজ্যের কাজে ব্যস্ত থাকেন, তিনি এখানে ওখানে ঘুরে বেড়ান। তার অন্যান্য বউ আছে, সৎ মা আছে, তারা তাদের মতো করে থাকে। অন্য সৎ ভাই বোন আছে, তারা তাদের মতো করে থাকে। কিন্তু আমাকে না কেউ দেখতে আসে না। আমি আমার ওই রাজ্যের রাজকুমারী, এবং একজন রাজকুমারী হয়ে আমার মনে সুখ নেই, তুমি জানো। মেহেকের এই কথাগুলো শুনে আমার মাথার উপর দিয়ে গেল। আমি বললাম মানে কি বলছো, কিছু বুঝে উঠতে পারছি না মেহেক। ও তখন বললো না না না, কিছু না, বাদ দাও, থাক। তারপর ওই দিনকে তো আমি ঘুমিয়ে পড়লাম। আমার কাছে কিছু কিছু বিষয় অদ্ভুত লাগতো মেহেকের, ও যা বলতো সেটাই হতো। তারপর একদিন কি হলো, আমাদের গ্রামে এক বাড়িতে আগুন লাগছে। তো আগুন লাগার ওই সময়টাতে আচমকা প্রত্যেকের জন্য একটা আসলো, মানে একটা আলোক রশ্মির মতো কিছু একটা আসলো, যেটা কিনা আমি ওদিনকে জঙ্গলের ভিতর দেখছিলাম। তো ওদিনকে আমার প্রথম সন্দেহ হয় মেহেকের ওপর ওই আলোক রশ্মিটা, এবং আমি দেখি যে উপর থেকে একটা অদ্ভুত জন্তু বা কোনো কিছু একটা, সেটা শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না, বৃষ্টির মতো ওই বাড়িতে পানি ঢালতেছে। এবং সেখানে আমার চাচাদের ঘর ছিল, আমাদের নিকটাত্মীয়। তো সেখানে কি আমি নিভাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি একটা পানির গোল্লা আর কি, বৃষ্টির গোল্লার মতো ঘরের উপর এসে পড়লো, সম্পূর্ণ আগুন নিভে গেল। আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে অটোমেটিক্যালি আগুন কীভাবে নিভে গেল এতটুকু পানিতে। তো ওই সময় আমি ওইখানে মেহেককে দেখতে পাই, আমার পাশ দিয়ে ও গেল আর কি। ওকে দেখে আমি চিনতে পারছি 100% যেটা মেহেক ছিল, এবং ওই পানিটা মেহেককে মারছে। এবং ও যখন এখানে আসছে তখন তার গায়ের ঘ্রাণ আমি বুঝতে পারছি। আমি বাসায় যাওয়ার পরে বললাম যে তুমি কি এখানে গেছিলা মেহেক? ও বললো না, আমি এখানে যাবো কিসের জন্য, আগুনের ভিতরে আমার কাজ কি? তবে আমি 100% শিওর ছিলাম যে আগুনটা মেহেকই নিভাইছে, কারণ ওকে আমি স্পষ্ট দেখছি পানি ফেলতে। তো ওর এক গামলা পানি ফেলাতে এরকমভাবে আগুনের পানির গোল্লার মতো পুরো ঘরের আগুন নিভে গেল, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো ওটাকেও মানুষ অলৌকিক বলে ধরে নিচ্ছিল আর কি। তো বাড়িতে আসার পর ওদিন থেকে মেহেকের প্রতি আমার খানিকটা সন্দেহ হতে থাকে। কারণ আগে তো সন্দেহ ছিল ওর কথাবার্তা এটা ওটা করে, কিন্তু ওদিনকে থেকে বেশি সন্দেহ হতে থাকে যে মেহেক আসলে কি বলে বা কি করে। আমি এরপর আর কয়েকদিন কাটলো, ওর পিছনে আর ওরকমভাবে লাগতাম না বা ওকে সন্দেহ করতাম না এরকমভাবে। তবে একদিন রাত্রেবেলা আচমকা আমার অর্ধেক রাত্রে ঘুম ভেঙে যায়, পেটে ব্যথায় আর কি, পেটে ব্যথা করতেছিল খুব। এবং ওদিনকে আমি প্রথমবার মেহেককে কোনো এক অলৌকিক বস্তুর সঙ্গে কথা বলতে দেখি আমাদের উঠানে। আমি দরজা খুলে সবে মাত্র বাইরে বের হয়েছি, আমি দেখি উঠানের ওপরে মেহেক দাঁড়িয়ে আছে। তার পরনে আমার এনে দেওয়া সেই 3 পিসটা,
এবং তার শরীরের মধ্যে এক ধরনের চকচকে আলো জ্বলছে, মাথায় এক ধরনের মুকুট, এবং তার সামনে ঘোড়া থেকে নেমে এক দরবেশ বাবার মতো লোক দাঁড়িয়ে আছে। মুখে লম্বা দাড়ি, প্রায় 7 ফুটের মতো লম্বা, এবং এত পরিমাণ লম্বা দাড়ি যে বুক পর্যন্ত নিচে নেমে এসেছে, আর তার চোখগুলো দূর থেকে লাল বর্ণে দেখা যাচ্ছে। এবং সত্যি আমি দেখে অবাক হয়ে গেলাম। মাথায় পাগড়ি। আমি ওইখানে চেয়ে চেয়ে দেখছিলাম। সে তার সঙ্গে কথা বলল এবং অন্য একটা ভাষায় কথা বলছিল, যে ভাষা আমার কাছে পরিচিত নয়, বরঞ্চ এক অপরিচিত ভাষা। আমি সঙ্গে সঙ্গে একটা কাশি বের হয়ে গেল আমার মুখ দিয়ে, এবং আমি যখন কাশিটা দিয়ে সামনের দিকে তাকানোর পর আমি দেখলাম সেখানে কেউই নেই। সেই ঘোড়াটাও নেই, সেই দরবেশ বাবাও নেই, বরঞ্চ মেহেক হেঁটে ঘরের ভিতরে আসছে। আমি তখন মেহেককে জিজ্ঞেস করলাম, মেহেক, তুমি এখানে কি করছিলে, আর ওরা কারা ছিল? মেহেক তখন বলল, ওরা কারা মানে? কই, কেউ তো ছিল না, আমি তো এখানে একাই। আমি বাইরে বের হয়েছিলাম, জ্যোৎস্না দেখতে ভালো লাগছিল, দেখো আকাশে কি পরিমাণ তারা। আমি বললাম, না, ওইখানে আমি একজন মুরব্বী লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এবং তিনি বেশ লম্বা ছিলেন। মেহেক তখন বলল, না, তুমি তো ভুল দেখেছ। আর উনি মুহূর্তের ভিতরে কোথায় চলে যাবেন বলো? উনি তো এখানেই ছিল, তাই না? যদি থাকতো তাহলে তো তুমি দেখতে পেতে। আমি বললাম, হ্যাঁ, তাও তো কথা। ঘুম পাচ্ছে আমার, চলো ভেতরে চলো। তুমি বাইরে কখন এসেছো? আর ঘরের দরজা তো। তখন আমার মাথায় ক্যাচ করলো, ঘরের দরজা তো খোলা, আমি খুলেছি। তাহলে ও ঘর থেকে বের হলো কিভাবে? ও তো এই পাশের খাটে ঘুমায়, আর আমি ঘরের মেঝেতে পাটি বিছিয়ে ঘুমাই। আমি তখন বুঝতে পারলাম মেহেক নিশ্চয়ই কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছে। ওর কথাবার্তার ধরন সমস্ত কিছু উল্টোপাল্টা এবং সত্যি অন্যরকম। আমি ভাবলাম যে মেহেকের প্রতি আমি খেয়াল করব বা নজর করব, দেখব যে ও কোথায় যায়। এর পরের দিন ঠিক রাত 1টা বাজে। এর আগের দিনে 1টার দিকে আমার ঘুম ভেঙেছিল। সাধারণত রাত্রে আমার ঘুম ভাঙে না, আমরা পরিশ্রমী মানুষ তো। তো ওই অবস্থায় আমি 1টা বাজে খুব কষ্ট করে ঘুম থেকে উঠলাম। ওঠার পর দেখলাম দরজা খোলা নেই, দরজা ভেতর থেকে আটকানো। মেহেকের ঘরের উপর, মানে মেহেকের যে খাট আছে, খাটের উপর মেহেক নেই। এবং আমি যখন দরজা আস্তে করে খোলার পর দেখলাম দরজা বাহিরে উঠানোর উপর মেহেক হেঁটে যাচ্ছে, এবং ওই সময়টাতে গতদিন এসেছিল বা গিয়েছিল। আমি দরজাটা আস্তে করে আওয়াজিয়ে মেহেকের পেছন পেছন যেতে শুরু করলাম। খানিকটা সামনে যেতে দেখলাম মেহেক আমাদের ঘরের পেছন সাইডে যে বড় জঙ্গল আছে, যেখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম, ও সেখানে যায়। সেখানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। খচরমচর শব্দে হয়তো বুঝতে পারে যে আমি এর পেছন পেছন আসছি, বা বুঝতে পারেনি আমি লুকিয়ে পড়ি। ও তখন পেছন দিকে একবার তাকায়। তারপর খানিকক্ষণ পরে আমি খেয়াল করি মেহেক শূন্যের উপরে উঠে গেছে। সে আর মাটিতে পা রাখেনি, তার মা পাটিতে নেই, সে শূন্যের উপর উঠে গেছে। খানিকটা যেতেই খেয়াল করলাম মেহেক একটু দূরে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, এবং দাঁড়ার কিছুক্ষণ পরে আসমানের ওপর থেকে একটা আগুন বলতে একটা সাদা রশ্মি নিচের দিকে নেমে আসলো, এবং সেই রশ্মির মধ্যে দিয়ে 3জন মুরব্বী লোক, 3জনের মুখে লম্বা দাড়ি, 3জনই 7-8 ফুটের মতো লম্বা, এবং আমার থেকে প্রায়, দেখে আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না, ভয়ে আমি শেষ। তারা তখন মেহেককে কিছু জিজ্ঞেস করছিল। মেহেক তখন তাদেরকে ইশারা দিয়ে ডিনাই করছিল, বা কথাও বলছিল, আবার ইশারা দিয়েও কথা বলছিল। তো লোকগুলো ওর উপরে খানিকটা রাগ করলেন। মেহেক বলল যে আমাকে হয়তো ইশারা দিয়ে বোঝাচ্ছিল, আমি দূর থেকে বুঝতে পারছিলাম না তো কিছু, যে ওকে কিছু সময় দেওয়ার কথা বলেছে হয়তো। তারপর লোকগুলো ওর সঙ্গে কথা বলা শেষ করে আবার হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল, মানে হঠাৎ করে পুরোপুরি গায়েব হয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, গায়েব হয়ে কোথায় গেল। ঠিক সেই মুহূর্তে মেহেক আবার উড়ন্ত অবস্থায় আমার সামনে দিয়ে উড়ে চলে গেল, এবং ওর গায়ের ঘ্রাণ, ওর সেই চেহারা, ওর পরনের পোশাক সমস্ত কিছু পাল্টে গিয়েছিল, এবং ওকে আমি দেখিয়ে সত্যি চিনতে পারছিলাম না এটা কি মেহেক নাকি অন্য কেউ। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর ওই অবস্থায় আমি খুব দ্রুত গতিতে বাসায় চলে আসি। এসে দেখি মেহেক ঘরের ভিতরে শুয়ে আছে বিছানার পর, এবং আমি প্রথমে দেখতে পাইনি। আমার বুক তখন ধরফর করতে থাকে। সারা রাত আমার ঘুম হয়নি। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। এর পরের দিন সকালবেলা আমার এক ফুফু আমাদের বাড়িতে আসে। তো ওই ফুফুর বাড়ি আমার পাশেই, উনি আবার আমার বাড়িতে প্রায় আসে। তো এসে মেহেককে দেখে একটা বাজে কথা বলে দিছে। বলছে যে এই মেয়ে এখানে কিসের জন্য আছে এতদিন ধরে, ওর কি বাড়ি ঘর দোর নাই, প্রায় 2 মাস হয়ে গেছে এখানে থাকতেছে, তোরা কেন রাখতেছিস ওকে, ওই বেড়াইতে আসছে আত্মীয় বাড়িতে, এরকম কথা বলতেছে। অনেকটা করে বলে এতদিন থাকে কেউ। তো ওইটা দেখে মেহেক খুব আগুন চোখে ওনার দিকে তাকাইলো। তাকানোর পর আমি আসলে বুঝতে পারতেছিলাম যে মেহেক তো কোনো মানুষ নাই, এবং ওকে জিজ্ঞেস করার সাহসটাও আমার ছিল না যে আমাকে কি জিজ্ঞেস করবো। তো এর পরের দিন, ওই দিনকে রাত্রেবেলায় আর কি, আমার ফুফু
রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে যায় এবং তার বিছানা থেকে উঠতে পারতেছিল না। তো এই অবস্থা তখন আমি 100% শিওর ছিলাম যে এটা মেহেকই করছে, কারণ ফুফু এরকম কোনো লোক না যে তাকে কেউ মেরে দিয়ে চলে যাবে আর কি। এবং সে এরকম অবস্থা কীভাবে হইলো? ফুফুর কাছে আমি জিজ্ঞেস করলাম, সে তখন বললো যে আমি জানি না বাপ, আমার দিকে একটা ঘোড়া দৌড়ে আসতেছিল এবং সেই ঘোড়ায় আঘাত খেয়ে আমি পড়ে গেছি এবং খুব বড় ঘোড়া, এবং তার উপর প্রায় বিশাল বড় একজন লোক বসেছিল। সেই লোকটা আমাকে ধাক্কা মারে ফেলে দিছে। তারপর আমি তাকাইতে দেখি সে উধাও হয়ে গেছে। আমি কারে ধরবো? তারপর আমি দেখি যে আমার পা ভেঙে গেছে। আমি ফুফুর কথা শুনে আকাশ থেকে পড়লাম এবং 100% শিওর হয়ে গেলাম সেটা মেহেকই করছে এবং মেহেক কোনো মানুষ নাই। আমি ভয় পেতে লাগলাম ওর কান্ডা কারখানা দেখে। কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওর থেকে খানিকটা দূরত্বে চলে আসলাম। আর ওকে আমি তো ততদিনে ভালোবেসে ফেলেছি, অনেকটা দূরেও যেতে পারছি না, ভয়ও লাগছে। এরপরে 2 দিন পরে আমি যখন ঘুম থেকে উঠি, আচমকা আমার মায়ের চিৎকার শুনি আর কি, কারণ আমার মা উঠানোর উপর কিছু একটা দেখছে এবং সেটা দেখে তিনি অজ্ঞান হয়ে গেছে চিৎকার দিয়ে। আমার মার ভাষ্য মতে উনি উঠানোর উপরে একটা মেয়েকে নামাজ পড়তে দেখছে, মানে উঠানোর পর যায় নামাজ বিছানো, তার পেছনে 4টা ছায়া এবং সেই ছায়া তার সঙ্গে নামাজ পড়তেছে এবং আম্মা ওইটা দেখে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গেছে আর কি। আমরা কি ধরার পর দেখি যে কোথাও কেউ নেই। তো আমি তখন মেহেককে বলি, মেহেক কি হচ্ছে আমাদের সঙ্গে, এসব কিছু তো বুঝতে পারছি না, তুমি কি বুঝতে পারছো কিছু? আমি ওকে হিন্টস দিয়ে বলতেছিলাম। তো তখন আমাকে বললো শুধু এতটুকুই বললো। তাই আমি বুঝতে পারছিলাম না যে মেয়েকে আসলে কি বোঝাতে চাচ্ছে বা আমাদের সঙ্গে কেন আছে। ওকে সাহস করে বলতে হবে। আমি কি কোনো হুজুরের সঙ্গে কথা বলবো বা এরকম কোনো কিছু? আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। সত্যি আমার কাছে অন্যরকম লাগতেছিল। আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে মেহেক এত সুন্দর একটা মেয়ে, আসলে সে কোনো মানুষ নয়, সে কি তাহলে কোনো ভূত প্রেত আমার সঙ্গে সঙ্গে সেদিনকে আসছে। তো ও আমাকে এটা বোঝাতে চাচ্ছিল যে ও আসলে ইনোসেন্ট এবং ও কিছু করেনি, কিন্তু ও অনেক কিছুই করছে। যেমন আমাদের বাড়িতে আগে ওকে দেখলে কুকুর ঘ্যাঁ ঘ্যাঁ করতো, তো ওই কুকুরটা আমাদের বাড়ির আঙিনায় এর পরের দিন আমি মরে পড়েছিল আর কি। তো এরকমটা ছিল। তো আমার কাছে বেশ অদ্ভুত লাগতো সমস্ত কিছু। তো একদিন রাত্রেবেলা আমি কাজ শেষ করে বাড়িতে ফিরতেছি। আমার ব্যবসা বাণিজ্য বেশ ভালোই যাচ্ছিল, বেশ ভালো বেচা কেনা হচ্ছিল। পাশাপাশি আমি টাকা জমাচ্ছিলাম আমার বাজারে একটা দোকান নেওয়ার জন্য, জুতোর দোকান নেওয়ার জন্য। তো ওদিনকে আমি যখন বাড়িতে আসি খুব ক্লান্ত ছিলাম, আমার মা এবং বোন দুজনে ঘুমায় পড়ছে। বারান্দায় বসি, মেহেক আমাকে বললো যে তোমার জন্য আজকে আমি খাবার রান্না করছি, তোমার জন্য শুধু। তাহলে কেন আমার জন্য শুধু কেন? ও বললো আম্মারা খাইছে, তুমি আসো, ভিতরে আসো। তারপর এসে আমাকে খুব যত্ন করে খাবার দিতে লাগলো এবং আমি দেখলাম চারিদিকে কাঁসা এবং কড়ির প্লেট রাখা, যে প্লেট এর আগে আমাদের বাড়িতে জীবনে কোনোদিন আসছে তো দূরের কথা, আমরা তো গরিব, আমরা এই প্লেটগুলো পাবো কোথায়? তখন আমি বুঝতে পারলাম যে এ নিশ্চয়ই মেহেকের কাজ এবং ও নিশ্চয়ই ওদের কোনো অলৌকিক ক্ষমতা আছে, সেসব জিনিস দিয়ে নিয়ে আসছে। তা আমি তখন বললাম যে আমি এগুলো খাবো না। তো মেহেক তখন রেগে গিয়ে বললো, কেন খাবো না কেন? আমি তোমার জন্য নিয়ে আসছি। তো বললাম না, আমি খাবো না। এগুলো তুমি কোত্থেকে নিয়ে আসছো? এগুলো তো আমি কিনি নাই। মেহেক তখন বললো, তুমি খাও, খেতে বলছি না। তাই আমি বললাম না। আমি একটা জিদ করতে লাগলাম। আমি ভাবতেছিলাম হয়তো ও আমাকে খাইয়ে কোনো কিছু একটা করবে বা এরকম কোনো কিছু। তবে তখন বললাম, আমি তোমার আনা জিনিস খাবো না। তুমি কে এবং তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? আমি আচমকা বলে ফেললাম এরকম একটা কথা। তো বলার পর আমাকে বললো যে আমি কে সেটা তুমি জানতে চাও, কিন্তু কেন? আমি যে তোমাকে এত যত্ন করছি, আদর করছি, এটা তোমার সহ্য হচ্ছে না বুঝি? আমি কে সেটা তুমি জানতে চাও কেন? তা আমি তখন আমার মুখ ফসকে বেড়ে গেল যে তুমি কি আমি সেটা জানি। তুমি রাতে যে কোথায় যাও, কাদের সঙ্গে মিশো সেটাও আমি জানি। তুমি কোনো মানুষ নও, তুমি এখনই এখান থেকে চলে যাও। এই কথা বলার পর মেহেক প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে আমার গলাটা চেপে ধরলো, চেপে ধরে বললো, এবং ওর কণ্ঠস্বর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। বললো, আমি যাবো না, আমি এখান থেকে যাবো না, আমি তোমার সঙ্গে থাকবো। আমি বললাম, কিন্তু কেন? তুমি এখানে কেন থাকবা? আর তুমি কে? সত্যি করে বলো তুমি কে? সন্ন্যাসী সে বলল, আমি একজন জিন্নাত, আমি জিনের রাজকন্যা, জিন জগৎ থেকে এসেছি। আমি তোকে ছেড়ে কোনোদিন যাব না, আমি তোর সঙ্গে থাকবো, কারণ তোকে আমার খুব ভালো লেগেছে। এই কথা যখন আমি শুনলাম তখন আমার বুক ধরফর করতে লাগলো, আমার হার্টবিট বেড়ে গেল। তো আমি তখন কথা বলতে পারতেছিলাম না। আমি এতদিন বিষয়টা আজ করতে পেরেছি, কিন্তু বিষয়টা বুঝতে পারি নাই যে আসলে কি ঘটনা বা কি ব্যাপার। তো এই অবস্থায় তখন সেই জিন মেয়েটা আমাকে বলে, তুমি খেয়ে নাও। সত্যি কথা, আমি তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি সত্যি তোমাকে পছন্দ করে ফেলেছি। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর জীবন যারা বাঁচায় তারা তো সত্যি অনেক মহান মনের হয়, তাই না? তুমি সত্যি আমার জীবন বাঁচিয়েছ। আমি বললাম, কিভাবে জীবন বাঁচিয়েছি? তখন মেহেক নামে সেই পরীটা আমাকে বলল, যাকে কিনা এতদিন আমরা মানুষ ভেবে এসেছিলাম। সেই পরীটা আমাকে বলল, দেখো সেলিম, আমি জানি তুমি হয়তো আমার সম্পর্কে খারাপ কিছু ভাবছো। আমার সঙ্গে যারা দেখা করতে আসে তারা আমার গোত্রের লোক, আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি তো এখান থেকে যেতে চাই না।
আর তোমার ফুফির পা, ওটা আমি ভেঙেছি, ইচ্ছে করে ভাঙিনি, বরঞ্চ উনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন তার জন্য, এবং তোমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে, রাগ হয়েছে তাই ভেঙে দিয়েছি। আর তোমার বাড়ি থেকেও আসতে পারে না, কারণ আমি কাউকে আসতে দিই না। অনেকে আসলে অনেক ধরনের কথাবার্তা বলতে চাইবে তোমাদের সম্পর্কে, সেটা আমার সহ্য হবে না, সেজন্য আমি কাউকে আসতে দিই না। এবং সেই হুজুর আন্টিকেও সেদিনকে আমি বকাঝকা করে বের করে দিয়েছিলাম। সব মিলিয়ে বলতে গেলে তোমাকে আমার খুব ভালো লাগে, এবং এই ভালোবাসা একদিন দুদিনে তৈরি হয়নি, বরং তৈরি হয়েছে দীর্ঘ দিন ধরে। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, তো তুমি আমার কাছে কি চাচ্ছ? তুমি এখান থেকে চলে যাও, তুমি একজন জিন, তুমি তো কোনো সাধারণ মানুষ নও। তো এই কথা বলার পর বললো, জিন হোক বা মানুষ হোক, ভালোবাসা সবার জন্যই সমান। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি কি তোমাকে ছাড়া যাব না, কোথাও যাব না। আমার পরিবারের লোকজন আমাকে নিতে এসেছে, আমাকে হয়তো কিছুদিনের মধ্যে চলে যেতে হবে, কিন্তু আমি আবার ফিরে আসবো তোমার কাছে। এই কথাগুলো বলার জন্য এত দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম, তোমাদের সঙ্গে ছিলাম। কথাগুলো বলা শেষ হয়ে গেছে, এখন আমি এখান থেকে শান্তি মতো যেতে পারবো, কিন্তু এটাই শেষ যাওয়া না। আমি আবার ফিরে আসবো তোমার কাছে। আমি আমার মনের কথাগুলো তোমাকে জানাতে পেরেছি বলে আমি খুব আনন্দিত। আর কিভাবে তুমি আমার জীবন বাঁচিয়েছ সেটাও আমি তোমাকে বলছি। ওদিনকে ঝড়ের কবলে পড়েছিলাম আমি, এবং ঝড় আমাকে উড়তে দিচ্ছিল না। এই যাত্রাপথে সত্যি আমি খুব ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার গোত্রের বাহিরে কখনো যাইনি, আর মানুষের জগতে তো একদমই না। আমি উড়তে উড়তে কখন যে এই জগতে প্রবেশ করে ফেলি আমি জানি না। তারপর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে আমি আছড়ে পড়ি একটা গাছের সঙ্গে, এবং সেই গাছকে আঁকড়ে ধরে বাঁচতে পারি নাই। ঝড় আমাকে উড়িয়ে ওই বাঁশবাগানের ওইখানে নিয়ে ফেলে দেয়। তারপর আমি অচেতন হয়ে পড়ি, আমার শরীর খারাপ হতে থাকে, আর আমার শরীর খারাপ হলে আমার শরীর থেকে আলো বের হতে থাকে। আমি আমার বাড়িতে সিগন্যাল পাঠাতে চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না কোনোভাবেই। আমি সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে পড়ি, পাশাপাশি আহত হয়ে পড়ি, এবং তখন তুমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে। আমি জানতাম মানুষটা খুব খারাপ হয়, এবং মানুষটা মানুষের ক্ষতি করে, জিনেদেরও ক্ষতি করে। কিন্তু তোমাকে যখন দেখলাম প্রথমবারের মতো, আমার খুব ভয় লেগেছিল, এবং তুমি যখন আমাকে কোলে তুলে নিলে তখন আমার খুব ভয় লাগছিল। আমি নড়াচড়া করতে পারছিলাম না। কিন্তু তুমি যখন বাড়িতে নিয়ে আসলে, আমার সেবা যত্ন করলে, আমাকে এরকম ভালোভাবে খাইয়ে দিলে, সমস্ত কিছু করলে, এই সমস্ত জিনিস দেখে তোমাদেরকে আমার খুব ভালো লেগে যায়। এবং সত্যি কথা, তখন আমি অসুস্থই ছিলাম, এবং ওদিনকে রাত্রে আমার খুব ভয় লাগছিল এখানে শুতে, যার কারণে আমি তোমার কাছে গিয়ে শুয়েছিলাম। এবং সেদিনকে প্রথমবার মতো আমি তোমার কাছে শুই। তারপর থেকে কেন যেন তোমার পাশে শোয়ার অভ্যাস হয়ে যেতে লাগলো আমার, কারণ আমার এখানে থাকতে খুব ভয় লাগতো। ভূত প্রেত বা অন্য জিনদেরকে নয়, মানুষদেরকে খুব ভয় লাগতো। মানুষটা কেমন আর চোখে বাঁকা চোখে আমার দিকে তাকাতো। আমাদের বাড়িতে তোমার এক বন্ধু এবং চাচা আসেন, তিনি আমার দিকে আর চোখে আমার বুকের দিকে তাকিয়ে থাকে, যা কিনা আমার কাছে খুব জঘন্য লাগতো। এবং সত্যি পুরুষ এবং মানুষ আমার কাছে সত্যি খুব ভয় পেতাম আমি। সেই জন্য রাতে আমি কখনো সেই সময় থেকে এখন পর্যন্ত একা ঘুমাইনি। আমি যখন ঘুমাই, তুমি যখন নিচে শুয়ে থাকো, তোমার সঙ্গে আমি ঘুমাই, এবং তুমি সেটা দেখতে পাও না, তুমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকো। আমি তখন বুঝতে পারলাম যে এই জন্যই বুঝি সকালবেলা উঠে আমার শরীরে একটা পারফিউমের ঘ্রাণ হতো, এবং সেটা সম্ভবত ওর শরীরের ঘ্রাণই ছিল। আমি হয়তো ভাবতাম ওইটা মেহেকের শরীরের ঘ্রাণ, হয়তো ওর কাছ থেকেই আসছে, কিন্তু এটা জানতাম না যে মেহেক আমাকে এতখানি ভালোবাসে। তারপর মেহেক নামে সেই পরীটা আমাকে বলল যে এইভাবেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবং সত্যি সেই অনুভূতি অসাধারণ, এবং এই অসাধারণ অনুভূতি যে আমি তোমাকে কিভাবে বলে বোঝাবো। আমি সত্যি এতদিন তোমার সঙ্গে এরকমভাবে থেকেছি, এবং একটু একটু করে কবে যে ভালোবেসে ফেলেছি আমার নিজেরও জানা নেই। এবং সেই ভালোবাসার কথা এখন তোমাকে জানাতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। বিগত কয়েক সপ্তাহ ধরে আমাকে নিতে আমার গোত্র থেকে জিনেরা আসছে। শুরুতে আমাকে নিতে আসেনি, কারণ আমাকে ওরা খুঁজে পায়নি, আমি অসুস্থ ছিলাম। কিন্তু কিছু সপ্তাহ আগে ওরা আমাকে খুঁজে পেয়েছে, এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য ওরা বলেছে। আমি বলেছি যাব, এখানে আমি আর কিছুদিন থাকি, এবং আমি এখান থেকে খুব শীঘ্রই যাব, এবং আমি আজকেই চলে যাব, কারণ আজকে আমি তোমাকে কথাগুলো বলতে পেরেছি। আমি জানি না কবে বলতে পারতাম, তবে তুমি জিজ্ঞেস করে আমার আরো সুবিধা হয়েছে। আমি বললাম যে সত্যি তুমি আমাকে ভালোবাসো, কারণ এই কয়েকদিনে ওর সঙ্গে থেকে থেকে ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি তখন বললাম যে আমি যে তোমাকে কতখানি পছন্দ করি সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। সত্যি মেহেক। ও তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, এবং আমার কপালে চুমু খেলো, বলল আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো, এবং খুব শীঘ্রই তোমার কাছে আমি আসবো। তাই বলে ও বাহিরে আসলো। বাহিরে আসার পর ও ইশারা দিতেই আকাশের উপর থেকে একটি ঘোড়া ডানা মেলতে মেলতে নিচের দিকে নেমে আসলো। তারপর ও ঘোড়ার উপরে চড়লো, এবং আমার কপালে একটা চুমু খেয়ে আমাকে ওর হাতের একটি আংটি খুলে দিয়ে বলল, এটা তোমার কাছে রাখো, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো। তারপর ও আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। সেদিনকে আমি আসলে বুঝতে পারি সমস্ত জিনপুরীরা আসলে খারাপ হয় না,
কিছু কিছু জিনপরি আছে যারা খুব ভালো হয়। মেহেক চলে যাওয়ার পরে আমার বেশ কয়েক মাস মন খারাপ ছিল। মেহেক প্রায় মাসখানেকের ওপরে আসেনি এবং সত্যি আমার খুব মন খারাপ ছিল। ওর আংটিটা হাতে নিয়ে সবসময় আমি খালপাড়ের ওই মাচার উপর বসে থাকতাম এবং খুব মনে করতাম ওকে রাত্রেবেলা। একদিন রাতে আমি ওই সেম মাচার উপর বসে আছি, আচমকা চারিদিকে একটা সুন্দর ঘ্রাণে ভরে গেল এবং সেই ঘ্রাণটা ছিল খুব মধুময় ঘ্রাণ। আমার আম্মা অবশ্য জিজ্ঞেস করেছিল মেহেক কোথায় গিয়েছে। আমি বলেছি ও ওর বাড়িতে চলে গিয়েছে, যাওয়ার সময় তোমাদেরকে বলে যাবে, কিন্তু ওর বাড়ির লোকজন নিতে এসেছিল, যার কারণে ও আর বলে যেতে পারেনি। তোমরা তো তখন বাহিরে ছিলে। আম্মাকে এবং আমার বোনকে কৌশল করে আমি আমার বোনের মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর কি। তো সেখানে একদিন থেকে এসে যখন দেখে যে নাই, তখন ওরা বুঝতে পারে যে মেহেক হয়তো না দেখা করে চলে গেছে। তাই বললাম ওরা আসবে, মেহেক আসবে, তুমি চিন্তা করো না আম্মা। তারপর প্রায় মাসখানেক কেটে যায়, আমি এখানে বসে থাকি। তো ও আসে না, ওর প্রতি আমার একটা ফ্যান্সিনেশন কাজ করে, ভালোবাসা কাজ করে। সেটাও বুঝতে পারে কি না জানি না, ও চলে যে গেল আর আসলো না। প্রায় 1 মাস পরে আমি দেখলাম খালের ওই পার থেকে একটা ঘোড়া, যে ঘোড়াতেও চলে গিয়েছিল, সেই ঘোড়াটা উড়ন্ত অবস্থায় আমার দিকে এগিয়ে আসছে এবং আমার সামনে এসে দাঁড়ালো। চারিদিকে অদ্ভুত একটা ঘ্রাণে ভরে গেল, যে ঘ্রাণটা আমাকে একদম মাতারা করে ফেলছিল। ওই অবস্থায় আমি তখন বললাম, মেহেক তুমি? ওর সঙ্গে সঙ্গে উড়ন্ত অবস্থায় এসে আমাকে জড়িয়ে ধরলো, আমার চোখে মুখে গলায় সমস্ত জায়গায় চুমু খেতে লাগলো। আমি তখন ওকে বললাম, সত্যি তুমি আসবে? আমি জানতাম। ও তখন আমাকে জড়িয়ে ধরে আমার কোলে মাথা রেখে বলল, আমি যে আসবো সেটা তুমি জানতে এবং আমিও জানতাম। তারপর থেকে সত্যি কথা আমার জীবনের পেছনে ফিরে তাকাতে হয়নি। মেহেক আমার সঙ্গে সবসময় থাকে না, মাঝে মধ্যে আসে এবং আমার সঙ্গে কিছুক্ষণ থাকে, কিছু ঘন্টা থাকে, কিছু সময় থাকে। সপ্তাহে হয়তো একদিন বা মাসে একদিন, অনেক সময় প্রায় বছরে 1-2 দিন আসে এবং এসে 1-2 দিন থাকে আমার সঙ্গে। এবং এরকম ভাবে মেহেকের সঙ্গে তখন থেকে এখন পর্যন্ত আমি আছি। মেহেক আমাকে সবসময় একটা কথা বলে যে তুমি বেশ সৎ এবং ভালো মানুষ, এই জন্য তোমার ব্যবসায় আল্লাহ তাআলা আয় বরকত এবং রুজি দিবেন। মেহেক আমাকে অনেকভাবে হেল্প করার চেষ্টা করেছে, কিন্তু আমি তার হেল্প কখনো নিইনি, কিন্তু তার বুদ্ধি নিয়েছি। সেই বুদ্ধি নিয়ে কাজ হয়েছে। বর্তমানে আমার বড় একটা জুতোর দোকান আছে এবং এটা একটা ব্র্যান্ড বলা চলে। আমি যে এলাকায় থাকি, মহল্লায়, ওই এলাকাতে, ওই জেলাতে পুরো একটা ব্র্যান্ড আর কি। তো সাধারণ একজন মুচি থেকে আমি একজন জুতার কারিগর বা একজন একটা ব্র্যান্ডের মালিক এখন আমি। তো সব কিছু সম্ভব হয়েছে মেহেকের জন্য। তো মেহেক আমাকে একটা কথা সবসময় বলতো, দেখো আমি তো সবসময় তোমার সঙ্গে থাকবো না, আমি জিন দেশের রাজকন্যা, আমাকে সেখানে থাকতে হবে, তোমার কাছে সবসময় আসতে পারবো না আমি, তুমি একটা বিয়ে করে নাও। অনেকবার বলেছে, কিন্তু আমি তাতে রাজি হইনি বিয়ে করার জন্য, কারণ ভালোবাসা শুধুমাত্র একজনকেই চাই। আমার ছোট বোনকে বিয়ে দিয়েছি খুব ভালো ঘরে, আমার মা তারপর মারা গেল, তারপর থেকে তো আমি এখন একাই থাকি। মেহেক এখন আসে, মাস গেলে 1বার 2বার 3বার করে আসে এবং আমার সঙ্গে 1-2 দিন থাকে। তো এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। আর তারপর আমি আর বিয়ে করিনি, আমি মেহেকের সঙ্গেই আছি। ও এখন পর্যন্ত আমাকে বলে যে তুমি একটা বিয়ে করে নাও। প্রায় দীর্ঘ অনেক বছর হয়েছে, এখন তো প্রায় বয়স হয়ে গিয়েছে, এখন আর কি বিয়ে করব। তো সত্যি কথা বলতে মেহেকের সঙ্গে আমার খুব ভালো সময় কাটে এবং খুব ভালো দিন যায় আর কি। আর আমার কিছু টাকা আমি এতিমখানায় দান করি। আর আমি মেহেককে বলেছি যে তোমার যদি এতই লাগে, উত্তরাধিকার বা উত্তরসূরির প্রয়োজন হয়, আমি এটা দরকার পড়লে একজনকে দত্তক নিব ছোট, তার নামে সমস্ত কিছু লিখিয়ে দিয়ে যাবো। ওরকম বলে থাক, এরকম কিছু করতে হবে না, তুমি এতিমখানা বা তোমার সমস্ত সম্পত্তি এরকম কোনো একটা জায়গায় দিয়েছো। তো বর্তমানে হচ্ছে আমার বয়স প্রায় 45 বছর। তো এখনও চলে বিয়ে করা যায়, তবে আমি মূলত চাই না। আমি মেহেকে খুব ভালোবাসি এবং ওর সঙ্গে আমি থাকি। তো এটাই হচ্ছে আমার জীবনের গল্প এবং জীবনের ঘটনা, যেটা কিনা আপনারা শুনলেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নতুন কারো জীবনের ঘটনা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।